সকলকে আমার নমস্কার জানাই। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? অনেক দিন বাদে স্পিরিচুয়াল অধ্যায়ের দেবভূমির দেবাঙ্গনে এই গল্প করতে অনেকদিন বাদে এলাম। আজকে আমি তোমাদের কাছে পঞ্চকেদারের রুদ্রনাথ দর্শন, যেটা সব থেকে কঠিন অংশ, সেই অংশের কথা আমি তোমাদের বলবো, তোমাদের সঙ্গে গল্প করব। তো রুদ্রনাথ দর্শন হচ্ছে আমার মতে কেদার খণ্ডের যে 5 কেদার দর্শন করি আমরা, অর্থাৎ কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ, কল্পেশ্বর। সব থেকে সোজা হচ্ছে কল্পেশ্বর, আর সব থেকে কঠিন লেগেছিল আমার রুদ্রনাথ। শুধু আমার নয়, রুদ্রনাথ কঠিন এই কথা কিন্তু তোমরা যারা পঞ্চকেদার গেছো তারা সকলেই জানো যে রুদ্রনাথ হচ্ছে সব থেকে কঠিন এবং সব থেকে দুর্গম পথ। তো আমরা হঠাৎ করেই এই যাত্রাটা আমাদের কাছে এসেছিল, কারণ পঞ্চকেদার যাত্রা করলেও আমরা ওই দুবারে আমরা পঞ্চকেদার করেছিলাম। তো যে বছর আমরা রুদ্রনাথ যাব, সেই বছরে আমাদের কিন্তু কোনো ঠিক ছিল না আমরা রুদ্রনাথ যাব। এবার রুদ্রনাথটা বাদ দিয়ে হয়তো বাকি 4 কেদার আমাদের হবে, এটাই আমরা ভেবে রেখেছিলাম। কিন্তু ঈশ্বরের এমন কৃপা যে হঠাৎ করে আমাদের কাছে এই রুদ্রনাথ দর্শনের খুঁটিনাটি আমাদের কাছে এসে গেল। তো কিভাবে এলো? আমার দিদি বেলুড় মঠে ওই স্পিরিচুয়াল ক্লাস করতে যেতেন, এবং সেখানে গিয়ে একদিন একজন ভদ্রমহিলা ওই প্রসাদ দিচ্ছেন। তো দিদি জিজ্ঞাসা করেছিল যে কোথাকার প্রসাদ, কোন জায়গার প্রসাদ দিচ্ছ তুমি? তো তিনি বলেছিলেন আমার ছেলে, ছেলের বউ, এরা সবাই রুদ্রনাথ দর্শন করে এসছে। তো রুদ্রনাথ দর্শন করে এসছে এই কথাটা শুনে দিদির তখন মনের মধ্যে ওই রুদ্রনাথ কিভাবে যাওয়া যায় এই কথা মনের মধ্যে আসে। তারপর সে আমাকে বলে যে রুদ্রনাথ তো মানে ওই এরা মানে তাদের নাম করে বলে যে ওরা তো দর্শন করে এসছে, সুতরাং ওদের কাছ থেকে যদি আমরা জেনে নিয়ে কিভাবে যাব সেটা যদি জেনে নিয়ে এবছর আমরা রুদ্রনাথের প্রোগ্রাম করি তাহলে কেমন হয়। তো আমরা বললাম যে, আমি বললাম ঠিক আছে, রুদ্রনাথ যাওয়া যেতেই পারে। রুদ্রনাথ আর তুঙ্গনাথ এই দুটো জায়গা আমাদের বাকি ছিল, কারণ এর আগে কেদারনাথ, মধ্যমহেশ্বর মানে মদমহেশ্বর, কল্পেশ্বর, এগুলো সব দর্শন হয়েছে আমাদের। তো রুদ্রনাথ কিভাবে আমরা যাব সেটা একটা চিন্তা ভাবনা ছিল। তো দিদি ওই যে ভদ্রমহিলা গিয়েছিল, মানে যার ছেলে, ছেলের বউ, তাদের সঙ্গে তাদের ফোন নাম্বার নিয়ে এলো, এবং তারপর আমরা তাদের সঙ্গে ফোন করে জানলাম যে আমরা রুদ্রনাথ যেতে পারব। তো যাই হোক, রুদ্রনাথ যেতে পারবো মানে তাদের কাছ থেকে শুনে আমরা প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছু করলাম, এবং তারপরে আমাদের সেই বছরই রুদ্রনাথ যাওয়া হলো। তো প্রত্যেকবারে গাড়োয়ালে গেলে প্রথম দিনটা আমরা কর্ণপ্রয়াগে থাকি, কারণ আমি আগেই তোমাদের বলেছিলাম কর্ণপ্রয়াগে জিএমবিএন এর যে মানে বাংলোটা রয়েছে তার পাশ দিয়েই নদী বয়ে যাচ্ছে, মানে একদম নদীর পাশেই হচ্ছে মানে জিএমবিএন, এবং সেখানে একটা পাশ দিয়ে রাস্তা আছে যেখানে নদীর একদম গর্ভের মধ্যে মানে নদীর বুকের মধ্যে নেমে যাওয়া যায়। পাথরের উপরে বসে ঘন্টার পর ঘন্টা ওই পিন্ডার নদী, সেখানে বসে সময় কাটানো যায়।
সেই পিন্ডার নদী কিছু দূর গিয়ে অলকানন্দায় পড়েছে, মানে কর্ণপ্রয়াগের যে টুরিস্ট বাংলোটা তার থেকে 1/2 কিলোমিটার ডিস্টেন্সে ওই কর্ণপ্রয়াগে অলকানন্দা এবং পিন্ডার নদীর সঙ্গম হয়েছে। সেই সঙ্গম অঞ্চলের কথা আমি আগের দিন তোমাদের কাছে বলেছিলাম। সঙ্গম অঞ্চলটি বড় সুন্দর। তো সেখানে আমরা গেলাম, গিয়ে তখন কর্ণপ্রয়াগের যিনি মানে ম্যানেজার ছিলেন তিনি একজন ভদ্রমহিলা, এবং বারবার আমরা ওই গাড়োয়ালে গেলেই ওখানে থাকি, যার ফলে তার সাথে আমাদের একটা মোটামুটি পরিচিতি হয়ে গেছিল। তো তিনি আমাদের বললেন যে প্রথম দিন আপনারা অনুসুয়া মাতা দর্শন করে আসুন। অনুসুয়া মাতা দর্শন করে আপনারা ওই পুষ্পক সিং এর যে একটা মানে ঘর, একটা ছোট মানে মোটেল মতন আছে, হোটেল ঠিক বলা চলে না, মোটেল। তো সেখানে আপনারা থাকবেন রাত্রিবেলাটা। পরের দিন আমি পুষ্পক সিংকে মানে বলে দিচ্ছি ফোনে, তিনি আপনাদের টোটাল সাহায্য করবেন যাতে আপনারা রুদ্রনাথে পরের দিন হাঁটা পথে যাত্রা শুরু করতে পারেন। তো যাই হোক, কর্ণপ্রয়াগে সেই রাতটা থেকে পরের দিন সকালবেলায় আমরা চলে গেলাম অনুসুয়া মাতা দর্শন করতে। অনুসুয়া মাতা দর্শন করে খুব মনের মধ্যে সাহস এলো। অনুসুয়া মাতার কথা আমি আরেকদিন তোমাদের সঙ্গে গল্প করব। আজকে যেহেতু আমি রুদ্রনাথের কথা বলবো, সেজন্য অনুসুয়া মাতা ঘুরে এসে পুষ্পক সিং এর যে মানে থাকার জায়গা, ঠিক রুদ্রনাথ যে পাহাড় তার ঠিক একদম নিচের দিকে, মানে ওখান থেকে আমাদের রুদ্রনাথের পথ দেখতে পাওয়া যায়। মানে তার ওই যে মোটেলটা সেটাকে রাস্তা ক্রস করলেই আস্তে আস্তে পাহাড়ের ওপর দিকে উঠে গেছে। সামনেই একবারে খাড়া দেওয়ালের মতন পাহাড়। সেই পাহাড়টা পেরিয়ে মানে তিনি আমাদের বললেন পুষ্পক সিং যে ওই পাহাড়টা পেরিয়ে মানে টোপকে আর কি, যে আরো বেশ খানিকটা যেতে হবে, তখনই তোমরা ওই বুগিয়াল পাবে। তো সেই বুগিয়াল পেরিয়ে বেশ খানিকটা হাঁটলে পরে তারপর তোমরা রুদ্রনাথে গিয়ে পৌঁছতে পারবে। তো যাই হোক, আমরা তো যাব, কিন্তু যেতে গেলে তিনি আমাদের বলে দিলেন যে তোমাদের যেতে গেলে শুধুমাত্র গেলে হবে না, তোমাদের সঙ্গে একজন লোক লাগবে যে তোমাদের গাইড হয়ে যাবে, আর জিনিসপত্র 2-3 দিনের মতন জিনিস মানে নিয়ে যেতে হবে, কিছু খাবার দাবারও নিয়ে যেতে পারো। তো সুতরাং তোমরা মানে সেইভাবে প্রস্তুতি নাও। আমি রাত্রিবেলার মধ্যে লোক নিয়ে আসছি এবং তোমাদের আমি মানে কথা বলিয়ে দেব, পরের দিন সকালবেলায় তোমরা রওনা হয়ে যাবে। তো সকালবেলায় ভোরবেলায়, ভোর হয়নি তখনও, সেই 4টে মতন বাজে, 4:05-10, তো আমাদের দরজায় টোকা। তো দরজা খুলে আমরা দেখলাম একটি ছেলে দাঁড়িয়ে আছে, এক গাল হাসি নিয়ে, হাতে চায়ের কেপটি নিয়ে, বলে চটপট সবাই উঠে পড়ো, আগে চা খেয়ে নাও, কারণ আমরা কিছুক্ষণের মধ্যেই ভোর আবার মানে আলো ফোটার আগেই আমাদের রওনা হয়ে যেতে হবে। এবং সে বলল যে তার নাম হচ্ছে সুরাজ সিং, আর গতকাল রাত্রিবেলা পুষ্পক সিং তাকে ডেকে নিয়ে এসেছে, এবং রাত্রিবেলা যেহেতু তার একটু দেরি হয়েছে আসতে, সে আর আমাদের রাত্রে জানায়নি। পুষ্পক সিং আমাদের একটা ফোন করে দিয়েছিল যে তোমাদের লোক পাওয়া গেছে, তোমরা নিশ্চিন্তে ঘুমোতে যাও। তো আমরাও আর তার খোঁজ করে নিই সে আদৌ এসেছে কিনা, কিন্তু ভোর রাত থেকে সে উঠে আমাদের জন্য কিছু খাবার তৈরি করে নিয়েছে, পরোটা তরকারি করে নিয়েছে এবং চাও করেছে, করে এসে আমাদের সকলকে জাগিয়ে দিল, গিয়ে বলল যে চটপট তোমরা সবাই তৈরি হয়ে নাও, আর আমাদের আস্তে আস্তে এবার রওনা হতে হবে। তো আমরা সবাই যে যার মতন করে তৈরি হয়ে নিলাম, এবং দিদি আর আমাকে সে বলল যে খুব তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে হাঁটবে, ধীরে ধীরে চলো, ঠিক ঠিক পৌঁছে যাবে। আর 4টে লাঠি পুষ্পক সিং সকালবেলা আসতে পারেনি, তার বাড়ি হচ্ছে ওইখান থেকে একটু দূরে। তো সে ওই 4টে লাঠি সেই মানে সুরাজের কাছে দিয়ে দিয়েছিল। তো সুরাজ আমাদের 4 জনের হাতে 4টে লাঠি মানে ধরিয়ে দিয়ে
জয় বাবা রুদ্রনাথের জয় ধ্বনি দিয়ে আমাদের নিয়ে রাস্তায় হাঁটা লাগান। তো এবার আমরা তো মানে 4 জন হাঁটছি তার পিছনে পিছনে। তো ধীরে ধীরে আস্তে 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 ওপর দিকে ওঠা শুরু হলো। তো রুদ্রনাথে যারা গেছেন তারা জানেন যে রুদ্রনাথে প্রথম যে আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছি সেখান থেকে কিছু দূর মানে ধীরে ধীরে পাহাড়টা খুব আস্তে 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 যেন মানে খুব ধীরে ধীরে একটু একটু করে ওপর দিকে উঠছে। তো সেরকম ভাবে আমরাও তো ভাবছি যে হয়তো এরকমই রাস্তা হবে, সুতরাং আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে রুদ্রনাথে আমরা যেতে পারবো কিনা, এত কঠিন রাস্তা সবাই বলে। তো সেইখানে মানে এ তো রাস্তা তো দেখছি মোটামুটি মানে আস্তে আস্তে উপর দিকে উঠছে, সুতরাং তেমন কিছু হয়তো কষ্ট হবে না। এটা আমাদের মনের মধ্যে প্রথমেই রাস্তা দেখে একটা সাহস জুগিয়ে এলো। তো তারপরে যেহেতু ওই মানে সুরজ সে তো রাস্তায় ধীরে ধীরে উপর দিকে উঠছে, আর দাদারা রয়েছে সামনের দিকে, ওদের বলছে যে তোমরা আস্তে আস্তে এগিয়ে চলো, আমি 2 দিদিকে নিয়ে যাচ্ছি। এবং খুব সরু রাস্তা, খুব যে ব্যবহার হয় সেটাও নয়। 3টে পথ আছে রুদ্রনাথে যাওয়ার। একটা হচ্ছে এই যে পথ ধরে আমরা যাচ্ছি পুষ্পক সিং এর মোটেল থেকে আস্তে আস্তে উপর দিকে উঠে যেতে হয়, সেই একটা পথ। আর একটা পথ হচ্ছে কল্পেশ্বর থেকে ডুমক হয়ে একটা পথ, এবং আরেকটা পথ হচ্ছে যে ওই অনুসুয়া মাতার মানে ওখান থেকে গিয়ে সরু একদম সরু পথ, সেটা পাহাড়ে একদম খাদ রয়েছে একদিকে আর একদিকে মানে পাহাড়, সেই সরু পথ ধরে অনুসুয়া মাতার ওখান থেকে সেটা ওই বুগিয়াল ধরে মানে যেতে হয়। মানে বুগিয়ালটা পড়বে কিছু দূর পরে, পানার বুগিয়াল, কিন্তু ওই সরু পথ ধরে যেতে হয়। তো 3টে পথের মধ্যে আমরা পুষ্পক সিং এর মোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা, সেখান দিয়েই যাত্রা শুরু করলাম। কারণ পুষ্পক সিং আমাদের যথেষ্ট সাহায্য করে দিয়েছিলেন। তিনি একটা ফোন করে দিয়েছিলেন রুদ্রনাথের মন্দিরের যে পুরোহিত তার কাছে, এবং তাছাড়াও হচ্ছে যে তিনি ওই তার মোটেল থেকে খাবার দাবার আমাদের তৈরি করে দিয়েছিলেন, এবং রাজেশ সুরজকে তাকেও আমাদের সঙ্গে মানে জুগিয়ে দিলেন। এই সমস্ত ব্যবহার করার পরে আমরা ওই রাস্তা ধরে গেলাম। তবে সুরজ আমাদের বলল যে দেখো, এই 3টে পথের মধ্যে সব থেকে কঠিন পথ হচ্ছে ডুমক দিয়ে যে পথ, অর্থাৎ কল্পেশ্বর থেকে যে পথ ডুমক হয়ে রুদ্রনাথে যায়, সেটা হচ্ছে সব থেকে কঠিন পথ। যারা ট্রেকিং করে তারা ওই পথে যায়, কারণ পথটা হয়তো একটু কম, কিন্তু ওই পথে প্রচুর মানে কষ্ট। আর অনুসুয়া মাতার ওখান থেকেও সেটাও সাধারণ পথ, সেখান দিয়েও অনেকেই যায়, কিন্তু পথটা এত সরু যে পথের ওই পথ দিয়ে যেতে গেলে তোমাদের খুব ভয় লাগবে। আর আমরা এখন যে পথ দিয়ে যাব সেই পথে মোটামুটি যে খুব সরু নয়, আর এই পথ ধীরে ধীরে পাহাড়ের ওপর দিকে উঠে গেছে, সুতরাং তোমাদের পক্ষে একটু অসুবিধা হবে না। তবে সগর গ্রাম থেকে আমরা যে যাত্রা করলাম সেখানে সুরজ কিন্তু প্রথমেই আমাদের বলে দিল, দেখো তোমরা চা বিস্কুট খেয়ে বেরিয়েছ, তোমাদের 2 ঘন্টা মতন হাঁটতে হবে প্রথমে, আর সকালবেলাটা যতটা পারবে পথ হেঁটে নেবে, কারণ সকালবেলাটা ঠান্ডা থাকে আর পরিবেশটাও খুব সুন্দর থাকে, কারণ সূর্যের আলোটা মানে খুব তীব্র হয়ে মাথার উপর পড়ে না, যার ফলে যতটা পারবে এগিয়ে যাবে। আর 2 ঘন্টা বাদে আমি তোমাদের চা জল খাবারের ব্যবস্থা করব। তো পথে নেমেছি, গাইড যা বলবে সেই অনুযায়ী আমাদের চলতে হবে। তো ঠিক আছে, 5-7 মিনিট করে বলেছে যে খানিকটা করে চলবে, যদি খুব কষ্ট লাগে 5 মিনিট বা 7 মিনিট তোমরা বিশ্রাম করবে, আবার চলবে, এইভাবে পুরো 2 ঘন্টা তোমাদের যাত্রা করতে হবে। সকালবেলা কিন্তু হাঁটতে ভীষণ ভালো লাগে, কারণ পাহাড়ি পথে অনেক গাছপালা চারিদিকে রয়েছে,
আর বিভিন্ন ধরনের পাখির ডাক। আর পাখিগুলো একদম সেই রাস্তার উপরে মাঝে মাঝে এসে বসছে, আর তাদের যে এত সুন্দর রূপ, তো সেইগুলো দেখে তারপরে নীল আকাশ, তারপর অচেনা একটা বুনো গন্ধ, বুনো গন্ধ মানে গাছপালাগুলোর যে গন্ধটা আসছে, সেই গন্ধটা কিন্তু মানে একটু বুনো হলেও গন্ধটা খারাপ লাগছে না, মনের মধ্যে যেন মনে হচ্ছে একটা মানে আমরা এনার্জি পাচ্ছি। আর ভোরের যে হাওয়াটা, কোথাও আবার রডোডেনড্রনের গন্ধ পাওয়া যাচ্ছে, পাইনের গন্ধ পাওয়া যাচ্ছে, সব মিলিয়ে আমরা বেশ মজা করেই চলছি। এবং মনের মধ্যে একটা আশা জাগছে, যদি ঠিকঠাক ঈশ্বর চান, তাহলে এই সুরজ সিং এর সঙ্গে আমরা মানে চতুর্থ কেদার অর্থাৎ রুদ্রনাথের দর্শন আমরা আগামীকালের মধ্যেই করতে পারবো। তো শিব ঠাকুরের কাছে যাচ্ছি, ন্যাচারালি তখন কি হয়, শিবের ধুন, শিবের গান, শিবের স্তোত্র ইত্যাদিগুলো মনের মধ্যে আসে। তো আমরা যেহেতু বাড়িতে এগুলো মোটামুটি মানে প্র্যাকটিস করি, তো সেই জন্য আমাদের মধ্যে কেউ কেউ মানে সুরটাই শুরু করছে, বাকি চারজনও সেই সুরে সুর মেলাচ্ছে। এবং তার সঙ্গে মানে আমাদের যে গাইড সুরজ, সেও কিন্তু খুব আনন্দ করে যাচ্ছে। সে বলছে যে তোমরা এত চারজনে খুশি খুশি চলছো, এটা দেখেই আমার কিন্তু খুব ভালো লাগছে। এবং এইরকম ভাবে হাঁটতে হাঁটতে আমরা প্রায় 8:10 নাগাদ পুন বুগিয়ালে গিয়ে পৌঁছালাম। তো পথের মধ্যে আমাদের ওই সকালবেলা যা বিস্কুট খাওয়া হয়েছে, তারপরে বিস্কিট সাথে ছিল, বিস্কিট আরো 2-1টা করে খাওয়া হয়েছে, একটু লজেন্স খাওয়া হয়েছে। মানে সকালবেলায় ক্যাডবেরি খেলে শরীরটা একটু হয়তো শক্তি আসে, কিন্তু সকালবেলায় ক্যাডবেরি খাওয়াটা খুব একটা সুবিধার হয় না। তো সেই জন্য আমরা ওই টক লজেন্স ইত্যাদিগুলো খেতে খেতে আস্তে আস্তে পথ এগোচ্ছি। তো তারপরে পুন বুগিয়ালে পৌঁছালাম। পুন বুগিয়ালে আমাদের ফ্লাক্সে যে চা ছিল, সেটা একটু একটু করে সুরজ আমাদের দিল, দিয়ে বললো এটা একটু করে অল্প করে খেয়ে নাও। তারপরে গঙ্গলগাঁওতে গিয়ে আমরা গঙ্গলগাঁও যে মানে এগিয়ে এলাম, গঙ্গলগাঁও থেকে ফিরে আমি সেখান থেকে তোমাদের জন্য আরো কিছু মানে ফল নিয়ে নিয়েছি। তো লোকাল ওই এক রকমের টক টক ফল পাওয়া যায়, সেটা নিয়ে নিয়েছি। সেটা নিয়ে তোমরা মানে আমি কিছুক্ষণ দূর বাদে আর একটু এগিয়ে গিয়ে তারপর আমি তোমাদের সেগুলো দেব। তো সেখানে আমরা ওই মানে এগিয়ে গেলাম। তো মানে যাত্রী থাকার ব্যবস্থা সব জায়গায় রয়েছে। দেখা গেল গঙ্গলগাঁওতে আমরা যে পেরিয়ে গিয়েছি, গঙ্গলগাঁওতে কিন্তু তখনও যে ওই মানে সাধারণভাবে কেউ থাকে না। যদি এক রাত্রি করে অনেক রাত্রিবেলা হয়তো কেউ নামছে, তখন হয়তো অন্ধকারে পথ চিনতে পারছে না, সে হয়তো গঙ্গলগাঁওয়ের যে চটি রয়েছে সেখানে থেকে যায়। তা নয়তো গঙ্গলগাঁওয়ে হয়তো লোকে ব্রেকফাস্ট করে বা চা খায় ইত্যাদির জন্য গঙ্গলগাঁও রয়েছে। কিন্তু পুন বুগিয়ালে সেখানে কিন্তু ওই চা জলখাবার ইত্যাদি খেয়ে মানুষ আগের দিকে রওনা দেয়। তো আমরাও সেরকম ওই যেহেতু দুর্গম পথ, সেজন্য যেখানে সুবিধা আছে সেখানেই আমরা একটুখানি বসছি। বা সব জায়গাতেই কিন্তু যাত্রীদের ন্যূনতম সুবিধা দেওয়ার একটু আধটু চেষ্টা করা হয়েছে, মানে সেখানে যাতে মানুষজন একটু চা পায়। বা ওরা ওই যে বললাম টক ফল একটা ওরা বিক্রি করছে, তো সেটাও খুব মানে রাস্তার মধ্যে কাজে দেয়। অনেকটা আমাদের ওই ফলসার মতন, কিন্তু ফলসার থেকে একটু বড়। তো সেই ফলটার নাম সুরজ বলেছিল, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওই আমরা এগিয়ে গিয়ে তো সেইভাবে ও যেভাবে বলছে সেইভাবেই আমরা এগিয়ে যেতে থাকি। তো পুন বুগিয়ালে গিয়ে আমরা দেখলাম দুটো মানে থাকার জায়গা রয়েছে। থাকার জায়গা মানে ওখানে যদি কেউ ভাবে হোটেল বা মোটেল, তা কিন্তু নয়। একটা এরকম তাঁবুর মতন একটা খাটানো, যে একটু চৌকো ধরনের, সেখানে একদম ঢালাও একটা বিছানা লম্বা করা আছে, যে হয়তো পরপর কিছু মানুষ শুয়ে যেতে পারে, বিশ্রাম করতে পারে।
আর একটা কোণে তারা একটু রান্নার জায়গা করে নেয়, যে ওখানে চা বা খাবার দাবার তৈরি করে মানুষজনকে দেয়। মানুষ হয়তো ওইটুকু তৈরি হওয়ার যে সময়, যেটুকু সময় তখন হয়তো একটু বিশ্রাম করে নেয়, এবং ওই খাবারের দাম তারা নেয়। আর তার সঙ্গে ওই ওখানে কিছুক্ষণ বিশ্রাম করার জন্য একটা ন্যূনতম টাকা, খুব একটা বেশি কিছু নয়, সেইটুকু নিয়ে তারা মানে সন্তুষ্ট থাকে। আর সারা পথেই আমরা দেখেছি যেখানে যেখানে একটুখানি বুগিয়ালের মতন জায়গা আছে, সেখানে সেখানেই কিন্তু এরকম ধরনের একটা ব্যবস্থা করা হয়েছে। তো পুন বুগিয়ালে আমরা যেহেতু 8টার পরে পৌঁছেছিলাম, তো মোটামুটি যে ধাবা মালিক, তাকে দেখতে পেলাম সে তখনও আগুন জ্বালায়নি। তো সে মানে ওই সুরাজকে দেখে বলছে, চালায়া। তো সুরাজ বলল, হ্যাঁ, ভোরে আমরা বেরিয়ে পড়েছি, যার ফলে আমরা এখানে পৌঁছে গেলাম। তো তখন সে বললো, বসো, আমরা এখানে, আমি চা তৈরি করছি, তোমাদের চা দেবো। তো তারপরে সে আমাদের একটা চা দিল। চাটা খুব উপাদেয় নয়, কিন্তু দুধের চা, তাতে একটু বেশি মিষ্টি দেওয়া। সেটা আমাদের পক্ষে একটুখানি কষ্টকর হয়, কারণ খুব বেশি দুধ দিয়ে মিষ্টি দিয়ে চা আমরা খাই না। কিন্তু ওই পথের জন্য এই ধরনের চা খেলে পরে এনার্জিটা পাওয়া যায়। এবং তার সঙ্গে আমাদের সাথে যে পরোটা তরকারি করা ছিল, সুরজ কিন্তু মানে একদম বুঝে সে আমাদের অল্প করে করে খাবার দিয়ে বললো, এইটুকু এখন খাও, খেয়ে তারপরে আবার মানে রাস্তা মানে করবে, আবার হাঁটে, আবার কিছু দূর যাওয়ার পরে আবার তোমাদের আমি বিশ্রাম দেব। তো যাই হোক, সেখানে আমাদের আধ ঘন্টার মতন বিশ্রাম হলো, কারণ ও চা তৈরি করতে করতে, চা তো আর কোনো কিছু স্টোভ বা ইত্যাদি জ্বালিয়ে করছে না, ওই একটা গর্ত মতন করা আছে, সেখানে লোকটি জ্বালিয়ে সেখানে চা তৈরি করা হলো। এবং তারপরে আমরা আমাদের ওই সঙ্গে যে খাবার নিয়েছিল সেইটা খেয়ে আমরা আবার রওনা দিলাম। তো রওনা দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু এবার পথ খাড়াই হতে লাগলো। আর এরা যেহেতু মানে দেবতার যে বাসস্থান, সেই জায়গাকার লোক, ন্যাচারালি তাদের মুখের হাসি, তাদের মানে কথাবার্তা, তাদের আমাদের জন্য যে মঙ্গল প্রার্থনা করা ঈশ্বরের কাছে, এগুলো এত সুন্দর, এবং মনে হয় যেন ঐশ্বরিক যাবতীয় গুণাবলী ভগবান যেন তাদের মধ্যে মানে কিছুটা করে মানে ছড়িয়ে দিয়ে রেখেছেন। এবং এরা ওই আমরা যখন তার ওখান থেকে তার যে মানে দাম হলো সেগুলো সমস্ত মিটিয়ে দিয়ে আমরা যখন রওনা দিলাম, তখন সে সেই 2 হাত দিয়ে যেন আমাদের আশীর্বাদের ভঙ্গি করে আমাদের মানে যাত্রা শুভ হোক, আমরা যেন আগামী কালের মধ্যেই রুদ্রনাথকে দর্শন করতে পারি, এইটা ভগবানের কাছে প্রার্থনা করে 2 হাত জোর করে মাথায় টেকিয়ে আমাদের এগিয়ে দিল পথে। তো এখানে মানে আমরা তো পথ বেশ খানিকটা হেঁটে এসেছি, কিন্তু মনকে বুঝিয়ে দিচ্ছি আমরা যে ক্লান্ত একদম বলে চলবে না, কারণ সবে মাত্র আমরা হয়তো পুরো পথের ওই 10 থেকে 15% পথ আমরা পেরিয়ে এসেছি, কিন্তু আরো অনেক পথ, প্রায় 85% পথ এখনো বাকি আছে। তো সুরাজ আমাদের বলছে যে তোমরা ধীরে ধীরে হাঁটো, খুব তাড়াতাড়ি করার কোনো দরকার নেই, আস্তে 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 আমরা ঠিক পৌঁছে যাব। তো এবার আমরা হাঁটতে হাঁটতে দেখলাম যে জঙ্গল শুরু হয়ে গেল, এবং জঙ্গল যখন শুরু হয়ে গেল, রাজেশ এত মানে ওই সুরাজ এত সে মানে দায়িত্ব সচেতন, যে জঙ্গলে হয়তো ভোরের সময় কিছু জন্তু জানোয়ারও বেরিয়ে আসতে পারে। তো সেই জন্য সে তার হাতের লাঠিটা নিয়ে টক টক করে আওয়াজ করতে করতে আমাদের নিয়ে একদম সামনে চলে গেল, গিয়ে আমাদের 4জনকে মানে এমন ভাবে সে সাজালো যে একজন মানে প্রদীপ দা, মানে আমার জামাইবাবু, সে আমাদের সামনে রয়েছে, তারপর আমি রয়েছি, তারপরে দিদি রয়েছে, তারপরে একবারে শেষে আমার হাজবেন্ড সঞ্জয় বাবু রয়েছেন। তো এইভাবে আমরা 4জন আস্তে আস্তে হাঁটছি, আর আমাদের সামনে আমাদের পথপ্রদর্শক যে সুরাজ সিং, সে আমাদের সঙ্গে হাঁটছে। এই হাঁটতে গেলে যেটা মনে হয়
যে আমরা যেন চলেছি কোন অনন্ত পথের মানে যাত্রী হয়ে, এবং সেখানে যেন আমাদের আর কিছু চাওয়া নেই, পাওয়া নেই, শুধু একটাই চাওয়া যে ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়া। রুদ্রনাথের নাম করে আমরা বেরিয়েছি ঘর থেকে, রুদ্রনাথকে কতক্ষণে দেখবো, কখন তার কাছে পৌঁছবো। আর এই যে রুদ্রনাথের যে পথের বর্ণনা, সেটা যখনই আমি বলবো আস্তে আস্তে, তখন মানে যারাই শুনছো তারাই দেখবে যে কি অপূর্ব সেখানকার পথের সৌন্দর্য। হয়তো ভয় আছে বিভিন্ন রকম, মানে কখনো মনে হবে যেন ওই মানে বুগিয়ালের পর থেকে এমন জোরে খাওয়া দেবে, মনে হবে যেন এই খাওয়া মানে জোরে আমরা হয়তো উল্টে পড়ে যাব, বা হয়তো মেঘ ডাকছে এত তার আওয়াজ, কারণ চারিদিকটা নিস্তব্ধ আর পাহাড়ের মধ্যে তার প্রতিধ্বনি হচ্ছে, যেন বুকের ভিতরে একটা মানে অজানা ভয় একটা এনে দেয়। কিন্তু এই যে পথের মধ্যে দিয়ে হাঁটা, সেখানে মনে হচ্ছে যেন মানে আমরা যেন ঈশ্বরের সঙ্গে মনে মনে কথা বলছি। শুধু একটাই প্রার্থনা করছি যে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এই হিমালয়ের পথে পথে আমরা যেন মানে আমরা ভ্রমণ করতে পারি, ঈশ্বরের কাছে পৌঁছতে পারি। এবং জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেও মনে হচ্ছে যে এই জঙ্গলের মধ্যে দিয়ে তো মানে যেহেতু হাওয়া দিচ্ছে এবং মনটাও খুব শান্ত হয়ে আছে, পাখির ডাক শোনা যাচ্ছে এবং তার সঙ্গে ওই বুনো গন্ধ নাকে আসছে, সব মিলিয়ে যেন ঈশ্বর একটা পরিবেশ তৈরি করে রেখেছেন, যে পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা তার কাছে ধীরে 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 একটু একটু করে হলেও একটা এক পা দুপা দুপা করে ক্রমশ তার দিকে এগিয়ে যাচ্ছি। এবং মানে এখানে কিন্তু আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে গেলে আমরা কিন্তু একেবারেই কেউ দলছুট হচ্ছি না, চারজনে একসাথে যাচ্ছে। এবং কোনো কোনো পাখিকে দেখা যাচ্ছে হঠাৎ করে আমাদের সামনে এসে বসলো, যেন সেই দুবার তার ডাক দিয়ে আবার কোথায় উড়ে চলে গেল, অর্থাৎ যেন বলে যাচ্ছে যে কোনো ভয় নেই, কিছু অসুবিধা নেই, তোমরা আমাদের সঙ্গে এগিয়ে চলো, আমরাও তো তোমাদের সাথেই যাচ্ছি। এরকম অজস্র মানে কথা মনে হচ্ছে, যেটা মনে হচ্ছে যে পরিবেশ যেন তার সমস্ত মানে আনন্দ যেন সাজিয়ে রেখে দিয়েছে। আর আমরা যত ক্রমশ এগোচ্ছি একটা একটা করে পরত যেন খুলে যাচ্ছে। এবং কোনো সময় আমরা দেখছি রডোডেনড্রনের গাছ, এবং সুরজ আমাদের বলছে যে মার্চ এপ্রিল মাসে যদি কেউ আসে তাহলে দেখবে এই গাছগুলো একদম ফুলে লাল হয়ে থাকে। এবং রডোডেনড্রনের জুস কিন্তু ভীষণ ভালো। এবং আমরা একবার ধনউল্টিতে ছিলাম বেশ কিছুদিন, সেখানে আমরা ওই প্রতিদিন রডোডেনড্রনের জুস আমরা একটা দোকান থেকে খেতাম, এত অপূর্ব খেতে এবং ভীষণ এনার্জি পাওয়া যায়। তো তবে যদিও কিছুটা মিষ্টি তারা মিশিয়ে রাখে বলে মনে হয়, কারণ ওই মিষ্টি সিরাপ একটু দিয়ে রাখে, তবুও সেটা কিন্তু মানে তার অরিজিনালিটি কিছু বেশ কিছুটা আছে। হয়তো 10% একটু সিরাপ মেশানো রয়েছে, যেটা আমাদের এখানে হলে হয়তো সেটা ওই উল্টোটা হয়ে যেত। যে কিন্তু ওইখানে আমরা ওটা মানে রডোডেনড্রনের জুসটা খেলে আমরা দেখতাম বেশ মনের মধ্যে একটা মানে যেন সাহস আসছে, একটা যেন এনার্জি পাওয়া যাচ্ছে। তো এখানেও মানে সুরাজ আমাদের বলল যে তোমরা যদি মার্চ এপ্রিলে আসতে দেখতে এই গাছগুলো ফুলে লালে লাল হয়ে আছে। আর সেই সময়টাতে মার্চ এপ্রিলে বসন্তকালে আরো অনেক রকমের ফুল ফোটে, যার ফলে সেই সময় গন্ধটাও প্রচুর পরিমাণে পাওয়া যায়। কিন্তু মার্চ এপ্রিলে আসলে রুদ্রনাথের দর্শন পাওয়া যাবে না, কারণ রুদ্রনাথ তখন ওই গোপেশ্বর মন্দিরে থাকেন। তিনি তো ওই যখন কেদার যাত্রা হয় তখন এই আমাদের অক্ষয় তৃতীয়ার পরে, তারপরে কিন্তু তারা সবাই যে যার মন্দিরে যায়। কারণ এই সময়টা মার্চ এপ্রিলে ওই জায়গাগুলো পুরোপুরি বরফে ঢাকা থাকে, বেশ কিছু নিচের অঞ্চলগুলো ছাড়া উপরের দিকটা পুরোপুরি বরফে একদম আবৃত থাকে। তবে জঙ্গলের পথে যেহেতু সুরজ এরকম সামনে চলে গেছে, আমাদের ভিতরেও যেন
একটা ওই যে আগে আমরা বেশ গান গাইতে গাইতে এগোচ্ছিলাম, এখন কিন্তু একদম সবাই চুপ হয়ে গেছে। কারণ যদি আমাদের আওয়াজ শুনে কোনো জন্তু জানোয়ার বেরিয়ে আসে বা তার পথে সে যদি মানে থমকে দাঁড়ায় বা কিছু, সেই কারণে সুরজ আমাদের বলেছে যে তোমরা মনে মনে ঠাকুরের নাম করতে করতে এগিয়ে চলো। তো আমরাও ঠিক তার কথা শুনে যে মনের মধ্যে আমাদের যে নাম ধুন চলছিল মানে শিব ঠাকুরের, সেই নাম ধুন আমাদের মনের মধ্যে চলছে, আর আমরা আস্তে 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 পথ হাঁটছি। তবে এই সব ধরনের পথে হাঁটতে গেলে একটা যে উপলব্ধি হয় যে মানে একদম নির্জন পথ, সেখানে শুধুমাত্র পাখির ডাক ছাড়া আর কিচ্ছুই শোনা যাচ্ছে না। আর আমরা যে চারজন হাঁটছি, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দটুকুও যেন আমাদের কানের কাছে বাজছে। কারণ মানে উপর দিকে উঠতে হচ্ছে, ন্যাচারালি হাঁপ তো ধরছেই, এবং সেখানে নিঃশ্বাসও আমরা বড় বড় করে নিচ্ছি। আমাদের প্রত্যেকের হাতে কর্পূর রয়েছে, সেই কর্পূরটা আমরা মাঝে মধ্যেই নাকের কাছে ধরছি। আমাদের প্রদীপটা সে আমাদের পোকা খাইয়ে দিয়েছে যাতে আমাদের মাথার মধ্যে একটু চক্কর না কাটে। তো সেইভাবে আমরা হাঁটছি, কিন্তু মনে হচ্ছে যেন ঈশ্বরের কাছে আমরা এগিয়ে যাচ্ছি, আর তিনিও যেন প্রতি মুহূর্তে আমাদের যেন আস্তে আস্তে তার কাছে যেন ডেকে নিচ্ছেন। এরপরে আমরা এগোতে এগোতে দেখলাম যে আরো কিছুটা এগিয়ে গিয়েই সুরজ আমাদের দূর থেকে দেখালো যে তোমাদের কষ্ট হচ্ছে বটে, কিন্তু দেখো ওই তো দূরে দেখা যাচ্ছে যে বুগিয়াল, ওটাই হচ্ছে মৌলিক ক্ষারক বুগিয়াল। তো বুগিয়ালটাকে দেখে আমাদের খুব আনন্দ হলো, কারণ বেশ অনেকক্ষণ আগে আমাদের সুরজ মাত্র একটা করে পরোটা দিয়েছে আর একটু করে চা দিয়েছে। আমাদের বেশ খিদেও পেয়ে যাচ্ছে, কারণ অনেকটা করে পথ হাঁটতে হচ্ছে। তো মৌলিক ক্ষারককে দেখিয়ে সুরজ যেন সেই ছোট্ট বাচ্চাকে যেমন ওই মেওয়া দেখিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় বা বেলুন দেখিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, ঠিক সেরকম আমাদেরও বলছে ওই যে সামনে রয়েছে বুগিয়াল মৌলিক ক্ষারক, সেখানে পৌঁছালেই তোমরা একটু বিশ্রাম নিতে পারবে। তো আমরা এইভাবে চলতে চলতে একটা সময়ে যে মৌলিক ক্ষারকে এসে পৌঁছালাম, এবং সেখানে দেখলাম যে যে ওই আস্তানা গুলো রয়েছে, দুটো আস্তানা সেখানেও রয়েছে, এবং সেখানে ততক্ষণে কিন্তু তারা ওই লকড়ি জ্বালিয়ে চা তৈরি করে ফেলেছে। এবং মানে আগের দিনে হয়তো কেউ ছিল সেখানে, তারা যাত্রা করার জন্য মানে তৈরি হয়ে তারা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এবার তারা যে জায়গায় মানে বিশ্রাম নিচ্ছিল, আমরা সেখানে গিয়ে এবার বসলাম। এবার তারপরে সুরজ তখন আমাদের সেখানে বললো যে তোমরা একটু মানে বিশ্রাম করো, জল খাও, তারপরে আমি তোমাদের চা খেতে দেওয়া ইত্যাদি গুলো দেবো। তো যাই হোক, আমরা বসলাম, জল খেলাম, কারণ জলের মধ্যে সেখানে আমরা একটু ইলেকট্রোলাল গুলোও খেলাম, কারণ একটু এনার্জি পাওয়া যাবে। তারপরে সুরজ আমাদের ওই চা, পরোটা, আলু ভাজা, আচার ইত্যাদি খেতে দিল, এবং তারপরে ওই মানে বলে দিল যে দেখো এর পরে কিন্তু তোমাদের আরো বেশ খানিকটা ওপরে উঠে তবে কিন্তু একটা বুগিয়াল পাওয়া যাবে, সেখানেই তোমরা মানে তখন একটু বিশ্রাম নিতে পারবে। সুতরাং এখানে তোমরা একটু মানে খুব বেশি খাবার পাহাড়ি পথে যাওয়ার সময় খাওয়া একদমই উচিত নয়। অল্প একটু মানে ওখানে একটা করে পরোটা দিয়েছিল, এখানে দুটো করে দিল, এবং দিয়ে আমাদের বললো যে এর থেকে বেশি তোমরা এখন খাবে না, এইটুকু করেই খাও। তার সঙ্গে চা দিল, এক কাপ চায়ের দাম 20 টাকা, কিন্তু এত ওপরে তারা যে আমাদের চা তৈরি করে খাওয়াচ্ছে এটাই হচ্ছে অনেক। এবং মানে সুতরাং যে যেটা দাম চাইবে আমাদের এটা দিতে হবে, কারণ এত নির্জন প্রান্তরে তারা যে বসে আছে মানুষকে সেবা করার জন্য, সেটাই হচ্ছে অনেকটা বেশি। তো তারপরে মানে আমরা একটুখানি বসার পরেই তো মনে হচ্ছে যেন চোখ দুটো যেন জুড়িয়ে আসছে, খুব ভোরে ওঠা হয়েছে যেহেতু, সেজন্য সুরজ বুঝতে পেরেছে যে আমরা একটুখানি ঘুমোবার মানে ইচ্ছা প্রকাশ করছি। তো সঙ্গে সঙ্গে সে আমাদের তাড়া দিয়ে উঠিয়ে দিল, বললো চলো 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 চলো, সামনে আমাদের পানার বিকুয়ালে পৌঁছতে হবে, দেরি করলে একদম চলবে না। তোমরা অনেকটা দেরি করে ফেলেছো, বন্যের মধ্যে দিয়ে কাটতে গিয়ে তোমরা বেশ বেশি সময় নিয়ে নিয়েছো।
সুতরাং চলো, তাড়াতাড়ি চলো, জলদি চলো, ইত্যাদি ইত্যাদি বলে। তো আমরা আর কি করি, আমাদের গাইড সে আমাদের বলছে যে এগিয়ে যেতেই হবে। তো তার কথা শুনে আমরা তখন আবার পথে নামলাম, এবং রুদ্রনাথের পথে যে হিমালয়ের স্বাভাবিক উদ্ভিদ, তার যে মানে পরপর পরপর যে আমরা গাছের যেগুলো দেখি, যে শিবালিক অঞ্চলে এক ধরনের গাছ, এবং যখন শিবালিক অঞ্চল থেকে আস্তে আস্তে আমরা অব হিমালয়ের দিকে মধ্য হিমালয়ে পৌঁছাই, তখনকার গাছের যে আকৃতিগুলো একদম পুরোপুরি লম্বা লম্বা পাইন, দেওদার ইত্যাদিগুলো দেখতে পাওয়া যায়। আরো উপর দিকে উঠে গেলে তখন কিন্তু আর কোনো পাইন দেওদার নয়, তখন শুধুমাত্র ঘাস, অর্থাৎ আলপাইন যে মেডোল্যান্ড, সেটাই কেবলমাত্র সেখানে দেখতে পাওয়া যায়। আর পথের মধ্যে যেমন আমরা দেখছিলাম নিচে যে পাখিগুলোকে দেখতে পাওয়া যাচ্ছিল, সেই সমস্ত পাখিগুলো যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। আবার নতুন ধরনের পাখি, নতুন ধরনের পাখির ডাক আমাদের কানে আসছে। তারপরে যে প্রজাপতিগুলো, নিচের দিকে যেরকম প্রজাপতি ছিল, এখানে প্রজাপতির মানে সেই প্রজাপতিটাও পাল্টে গেছে যেন। তারপরে ফুলের মধ্যে আমরা নিচে একটুখানি বড় ফুল আমরা দেখেছিলাম, রডোডেনড্রন ইত্যাদি ফুল দেখেছিলাম। এখানে ঘাসের উপরে ছোট্ট ছোট্ট হলুদ রঙের, সাদা রঙের ফুল ফুটে আছে। অর্থাৎ আস্তে আস্তে যত আমরা উপর দিকে উঠছি, তত আলপীয় তৃণভূমি, যেটা অ্যালপাইন মেডোল্যান্ড বলা হয়, সেই দিকটাতে আমরা যেমন ক্রমশ এগিয়ে যাচ্ছি। আর একটা যেটা ভালো লাগছিল, যে নিচে হাঁটতে গেলে, নিচের দিকটায় যখন আমরা উঠছিলাম ওপরে, তখন হাঁটতে গেলে যে ঘাম ঝরছিল, এখানে যেহেতু ঠান্ডাটা একটু বেশি হয়ে গেছে, তো সেই জন্য আমাদের আর ঘাম ঝরছে না, হাঁটতে মোটামুটি খারাপ লাগছে না, আরাম লাগছে পথ চলতে। আর যেন চারিদিকে একটা অদ্ভুত পরিবর্তন, সেই প্রজাপতি, পোকামাকড়, পাখি, ফুল, তারা যেন সব তাদের মানে অন্য চরিত্ররা যেন সেই মানে রঙ্গমঞ্চে নেমে পড়েছে। যে চরিত্ররা নিচে ছিল, সেই চরিত্ররা যেন তাদের পাঠটুকু বলে দিয়েই যেন অদৃশ্য হয়ে গেছে। নতুন করে মানে নতুন এক ধরনের মানে প্রজাতিরা, তারা যেন আমাদের চোখের সামনে এসে বলছে, এখন আমরা তোমাদের কাছে এলাম, এবং এই সময় কিছুক্ষণ তোমাদের সঙ্গে থাকবো, তারপর আরো যখন তোমরা উপর দিকে উঠে যাবে, তখন আমরাও আবার হারিয়ে যাব। তো এইটাই হচ্ছে যে হিমালয়ের পথে চলতে চলতে এই ধরনের যে দৃশ্যগুলো দেখতে পাওয়া যায়, যেন পরের পর একটার পর একটা পর্দা যেন একটা একটা করে অন্তরিত হয়। আবার একটা নতুন ধরনের যে মানে কুশীলবরা চলে আসে, আবার তারাও যেন অদৃশ্য হয়ে যায়, আবার নতুন ধরনের কুশীলব, ইত্যাদি ভাবে উঠতে 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 আমরা দেখলাম যে লৌটি বগিয়াল বা লিটি বগিয়াল, তার কাছে আমরা পৌঁছে গেলাম। এই লিটি বগিয়ালে কিন্তু অনেকেই রাত কাটায়, কারণ যারা নিচের থেকে একটু দেরিতে যারা ওঠে, তারা হয়তো 8টা বা 8:30টার পরে যারা শহর থেকে মানে রুদ্রনাথের পথে যায়, তারা ওই সন্ধ্যের সময় লিটি বুগিয়াল বা লৌটি বুগিয়ালের মধ্যে এসে পৌঁছায়। এবং এখানের যে সরাইখানা, এটা কিন্তু খুব নাম করা। বীজ সিং, অনেক মানুষ যারা রুদ্রনাথে গেছে, এই বীজ সিং এর কথা মানে তাদের কাছে পাওয়া যাবে। বীজ সিং এর কিন্তু বিশাল বড় একটা সরাইখানা, এবং বাংকারের মতন ঘর, অনেক বিছানা, লম্বা করে পাতা রয়েছে, সুন্দর কম্বল পাতা, এবং তার সঙ্গে বীজ সিং এর মানে আপ্যায়নটাও যেন একদম অন্যরকম। যে आओ दीदी बैठो या मुझे भी थोड़ा सेवा करने को दो, মানে এই যে এত সুন্দর করে বলছে, आओ दीदी बैठो या मुझे भी थोड़ा সেবা করনে কো ইজাজত দো, মানে এত সুন্দর মিষ্টি করে বলছে। তো আমাদের তো খুব ইচ্ছা করছিল যে ক্লান্ত শরীর আমাদের, তো সেখানে যদি কেউ আমাদের একটুখানি এইভাবে ডাকে, তো
তো মনে হচ্ছে হ্যাঁ বাবা, আমরা তো এক্ষুনি তোমার সেবাটুকু নেবার জন্যই যেন এগিয়ে এসেছি এতটা পথ। তো যাই হোক, বীর সিং এর ওখানে রাজেশ বলল তোমাদের একটু আমি চা খাওয়াবো, তোমরা এখানে একটুখানি বিশ্রাম করো। তো তারপর সেখানে আমরা একটুখানি বসলাম। রাজেশ ওই রাজেশ নয়, সুরজ, ওর নাম সুরজ, বারবার আমি রাজেশ বলে ফেলছি। তো সুরজ ওই আমাদের চায়ের জল বসালো, এবং আমরাও একটুখানি, চারজনেই ভীষণ ক্লান্ত, তো যার ফলে ওই সুন্দর যে কম্বলের বিছানা করা রয়েছে সেখানে সবাই মানে একটু শুয়ে পড়েছে, আর সবকটাই মানে চোখ বুজে এসছে। তারপর সুরাজ আমাদের ডেকে তুলে চা এনে দেয়। চা খেয়ে নতুন করে একটা মানে মনে হলো খানিকক্ষণ বিশ্রাম হয়েছে। আর এটা পাহাড়ি পথে হয়, একটুখানি ওই যে চোখটা বুজে যায়, চোখটা বুজে যাওয়ার পরেই মনে হয় একটু যেন নতুন করে এনার্জি পাওয়া গেল। তো ওই এনার্জি নিয়ে আমরা আবার পথে নামি, এবং বীর সিংকে আমরা বলি যে যদি আমরা ফেরার পথে সুযোগ পাই আমরা তোমার এখানে এক রাত কাটিয়ে যাব। তো লটি বগিয়ালে মানে খুব ওই ঝোপঝাড় ইত্যাদি গুলো রয়েছে, সেখানে পাখিরাও পাল্টে গেছে আবার নতুন করে। এক এক ধরনের সাদা ছোট ছোট পাখি আমরা দেখলাম, তার লেজটা হচ্ছে বেশ অনেকটা লম্বা, এবং সেই পাখিগুলো মানে এত সুন্দর যে ওই ঝোপের ওপরে যখন বসছে ছবি তুলতে গেলেই কোথায় সে যেন হারিয়ে যাচ্ছে। তো আমরা চলতে চলতে তখন বলা ভালো যে উঠতে উঠতে, চলতে চলতে ঠিক নয়, উঠতে উঠতে তখন আমরা দেখলাম যে সূর্য যেন পশ্চিম আকাশে আস্তে আস্তে ঢলে যাচ্ছে। তো সুরাজ আমাদের বলল যে আজকে কিন্তু পানার বুগিয়ালে আমরা থাকবো, তো তোমরা আস্তে আস্তে উঠে চলো যে মানে গিয়ে। তো তারপরে পানার বুগিয়ালে আমি একটু এগিয়ে যাই, কারণ এখানে রাস্তার মধ্যে কোনো অসুবিধা নেই, একদম সোজা রাস্তা এবং পথ চলার পরিষ্কার, মানে সেখানে মানে মানুষজন যে পথের ওপর দিয়ে এগিয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। তো সে বলল যে তোমরা ওই পথ ধরে এগিয়ে এসো, আমি তোমাদের জন্য উপযুক্ত একটা জায়গা পানার বুগিয়ালের মধ্যে মানে রাখছি, তোমরা একটু মানে আস্তে আস্তে এগিয়ে আসবে, একদম যেন কেউ বসে পড়ার কোনো রকম চেষ্টা করবে না, একভাবে উঠে এসো। তো আমরা তার কথা শুনে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। আর এই জায়গাটা দিয়ে হাঁটতে গিয়ে মনের আরাম, প্রাণের আরাম, চোখের আরাম, সব যেন প্রকৃতির পরশ, যেন একদম মনে হচ্ছে যেন আমাদের আপ্যায়ন করার জন্য যেন একদম মানে তার ভান্ডার খুলে বসে আছে, এবং এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন আনন্দকে ধরার যে এটাই হচ্ছে উপযুক্ত পরিবেশ, আনন্দকে দুই হাতে ধরার যে সুখ, সেটা যেন মনে হচ্ছে প্রত্যেক মুহূর্তে, যেন মনে হচ্ছে আনন্দকে আমরা ধরতে পারছি। চলতে চলতে মানে উঠতে উঠতে একটা সময়ে আমরা পাহাড়ের একদম ছাদে পৌঁছে গেলাম, যেটা হচ্ছে যে ওই উচ্চ পর্বত মালাতে, যেখানে দেখা যায় যে একদম মানে পাহাড়টা যেখানে পর্যন্ত উঁচু, তার মাথাটা হচ্ছে পুরোপুরি একটা মালভূমির ছাদের মতো। তো সেখানে এগুলোকে আমরা বলি উচ্চ মালভূমি, এবং এই হায়ার প্লেটো যেগুলো, সেখানে কিন্তু পুরো একদম সবুজ বুগিয়াল, যেটা হচ্ছে পানার বুগিয়াল, আর পুরো একদম সবুজ বুগিয়ালের মধ্যে মনে হচ্ছে যেন সবুজ রঙের কার্পেটের মধ্যে ছোট্ট ছোট্ট করে ফুল কেউ এঁকে দিয়েছে, মানে এত ছোট্ট ছোট্ট ক্যালেন্ডুলা ফুল যেরকম সাইজের, তার থেকেও ছোট ফুল যেন সারা বুগিয়ালের মধ্যে একদম মানে পুরো চারিদিক ভরে রয়েছে। আর তার মধ্যেই রয়েছে যে কত রকমের সবুজ, কোথাও রয়েছে একটুখানি গাঢ় সবুজ, কোথাও রয়েছে কচি কলা পাতা, কোথাও রয়েছে শুধুই মানে সবুজ রং বলতে আমরা যেটাকে বুঝি, অর্থাৎ মানে তিনটে সবুজের যে শেড, ঘন সবুজ, সবুজ এবং কচি কলা পাতা, তার মধ্যে হচ্ছে হলুদ রঙের ফুলের বাগান, এবং মনে হচ্ছে এত অপূর্ব যে ঈশ্বর যেন কি একটা তার স্বর্গ সাজিয়ে বসে আছেন আমাদের জন্য। মানে রুদ্রনাথকে দর্শন করার আগেই
প্রকৃতির রানীকে এইভাবে দর্শন করে মন প্রাণ যেন সত্যি আমাদের মানে একদম ভীষণভাবে আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। তো এখানটা হচ্ছে পানার বুগিয়াল, প্রচুর যাত্রী রয়েছে পানার বুগিয়ালে, অনেকে থাকে রাত্রিবেলা। তো যার ফলে যারা আমরা নিচের থেকে উঠে আসছি তারা যেমন পানার বুগিয়ালে থাকি, তেমনি রুদ্রনাথ থেকে যারা নেমে আসছে লৌটি পর্যন্ত পৌঁছতে না পেলে তারা হয়তো ধীরে ধীরে পথ চলছে, বা হয়তো রুদ্রনাথ থেকে অনেক পরে যাত্রা করেছে, তো তারা তখন ওই পানার বুগিয়ালেই থাকে। তো একদল মানে সবাই এসে ঢুকছে, মানে একদল উপর থেকে সেখানে এসে ঢুকছে, আর একদল নিচ থেকে ওপরে উঠে সেখানে এসে ঢুকছে, যার ফলে এই পানার বুগিয়ালে যে কটা তাঁবু রয়েছে সব কটাই প্রায় ভর্তি। এই বুগিয়ালগুলোতে তাঁবুর মধ্যে থাকা এমন কিছু অসুবিধা নয়, কারণ বেশ গরম, ভেতরে যেহেতু রান্না হচ্ছে তাঁবুর ভেতরটা বেশ গরম। বাইরে যদিও একদম প্রচন্ড জোরে হাওয়া চলছে, দূর থেকে রাস্তা দেখা যাচ্ছে যেখান থেকে ডুমক পাহাড় থেকে, আমি আগেই যে বলেছিলাম কল্পেশ্বর থেকে ডুমক পাহাড় হয়ে যারা ওইখানে রুদ্রনাথের পথে আসে তারা এই জায়গাতেই আরো কিছুটা এগিয়ে গিয়ে তারা মিলছে, আরো একটু এগিয়ে গিয়ে অনুসূয়া চটি থেকে যারা আসছে তারা ওখানেই মিলছে, যার ফলে এই জায়গাটাতে কিন্তু অনেক মানুষ, এবং অনেক মানুষ দেখলাম বাংলায় কথা বলছে, কলকাতার মানুষ যারা রুদ্রনাথ থেকে দর্শন করে চলে এসেছেন তারা আমাদের বিভিন্ন পরামর্শ দিলেন। আর তারপর রাজেশ বলছে যে তোমরা আগে গিয়ে যেখানে আমি জায়গায় পড়েছি, রাজেশ ওই একটা তাঁবুর মধ্যে, তা আমাদের ওই ওই তো অতগুলো তাঁবুর মধ্যে যেটা একটু বেশি ভালো, তো সেইখানে রাজেশ আমাদের জন্য 4টে ওইরকম কম্বলের জায়গা করেছে, পাশে একটা তার জন্য। তো সেই সেখানে আমাদের রাজেশ বসিয়ে জল নিয়ে এলো, আমরা ওই জিওলিন দিয়ে দিলাম জলের মধ্যে, কারণ ওখানে কিন্তু কোনো মিনারেল ওয়াটার পাওয়া যাবে না, ওই জিওলিন দিয়ে জলের মধ্যে খেতে হবে। এবং খুঁত করলে কিছু চলবে না, মনের মধ্যে যদি ভাবি যে না এরকম জায়গায় থাকা যায় না, থাকতে পারবো না, তাহলে কিন্তু একটু অসুবিধা আছে। তো সেখানে আমরা মানে খুব ভেবেই নিয়ে গেছি যে ওইরকমই একটা পরিবেশ পাবো, কিন্তু সমস্যা একটাই, যেটা হচ্ছে ওখানে কোনো টয়লেট সেরকম ভাবে নেই, যে মেয়েদের জন্য একটা ঘেরা মতন ব্যবস্থা আছে কিন্তু সেটাও খুব যে পরিষ্কার তা নয়, ওই একটাই ওখানকার অসুবিধা। এবং মানে মনে হলো যে ঠিক আছে, যেটুকু অসুবিধা সেটুকু মানিয়ে নিতেই হবে, কারণ আমরা ভেবেই এসেছি যে রুদ্রনাথের পথে কষ্ট হবে, অসুবিধা হবে, এবং সেটুকুকে মেনে নিতে হবে। আর সুরাজও আমাদের বললো যে যদি সবকিছু ঠিকঠাক থাকে কালকে তোমরা দুপুরের পরেই তোমরা রুদ্রনাথ দর্শন করতে পারবে। তো আমরা বললাম ঠিক আছে, যে দুপুরের পরে বা দুপুরের আগে যখনই আমরা পারি রুদ্রনাথে পৌঁছে গেলেই আমাদের ভালো। তো তখন আমাদের সুরাজ ওই চা দিল, আর তাঁবুর ভেতরটা বেশ গরম, আমরা চেষ্টা করলাম শারীরিক ভাবে ক্লান্তি ভুলে থাকার জন্য একটু ধ্যানে বসার সকলেই চেষ্টা করলাম, কারণ আমরা দেখেছি যে এরকম মানে পরিবেশে ধ্যান যেমন খুব দ্রুত মানে মানে হতে পারে, আর আরেকটা হচ্ছে কি যে ধ্যান করতে বসলে শারীরিক যা ক্লান্তি সেগুলোও কিন্তু দূর হয়ে যায়। এবং তাঁবুর ভেতরটা গরম রাখার জন্য তারাও কিন্তু যথেষ্ট চেষ্টা করছে, এবং ওই মানে বেশ মানে 2286 মিটার উচ্চতা ওখানে, ঠান্ডাটা যত সন্ধে পর থেকে রাতের দিকে যাচ্ছে ক্রমশ ঠান্ডাটা আরো বেশি হচ্ছে। তো আমরা ওখানে ওদের কাছে যা কম্বল ছিল আমরা আরো একটা করে কম্বল ভাড়া নিয়ে নিলাম, কারণ এত ঠান্ডা যে মানে ওই একটা কম্বলে শীত মিটছিল না। কারণ আমাদের আজকে রাত্রিটা ভালো করে ঘুমোতেই হবে, কারণ কালকে পথ চলা আছে, পরশুদিন আবার পথ চলা আছে, মানে আগামী 2 দিন পুরোপুরি পথ চলা আছে। সুতরাং আমাদের আজকের রাতটা মানে ভালো করে ঘুমিয়ে কাটাতেই হবে। তো পানার বুগিয়ালে রাতটা কাটানো হলো, যদিও শীতের রাত, খুব লম্বা রাত,
তবু যেহেতু এখানে শুয়ে পড়া হয় ওই সন্ধে 7টা 7:30টার মধ্যে, যার ফলে রাত 2টো 2:30টার মধ্যে ঘুম ভেঙে যায়। তারপর সঙ্গে সঙ্গে সুরাজও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে টর্চ নিয়ে উঠে আমাদের মানে তৈরি করে নিতে সাহায্য করে। এবং ওই বুগিয়ালের মধ্যেই যে মানে রান্নার জায়গা রয়েছে, সেখানে আলু পরোটা এবং একটা আলু ভাজার মতো কিছু করে নেন। আচার তার সঙ্গে ছিল, কারণ পথ হাঁটতে গেলে খাবার খেতে হবে। তো সেই রেডি করে নিয়ে সে আমাদের ওই ভোর 6টা নাগাদ আবার বলল যে চলো এবার তোমরা যাত্রা করো আস্তে আস্তে। আজকে সারাদিন তোমাদের হাঁটতে হবে এবং আজকে প্রায় 10 কিলোমিটার হাঁটতে হবে। এবং সেখানে গিয়ে আমরা কিরকম জায়গা পাবো, হয়তো এর থেকেও ভালো হতে পারে, আর নয়তো এর থেকেও খারাপ হতে পারে। সেরকম মনের প্রস্তুতি নিয়ে চলো তোমরা যাত্রা করো। তো আজকে আমি রুদ্রনাথের পথে, এটা যেহেতু অনেকটা পথ এগিয়ে যাওয়া, অনেকটা গল্প, সেই জন্য আজকে এই পর্যন্ত গল্প শেষ করলাম। আগামী দিনে আমি এই গল্পের বাকি অংশটুকু সকলকে জানাবো। নমস্কার, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।